দেখুন, ক্যালেন্ডারে জ্যৈষ্ঠের প্রায় শেষ, কিন্তু এখনও সমান তালে দাপট দেখিয়ে চলেছে কালবৈশাখী। আজ ঝড়ে একেবারে লণ্ডভণ্ড হয়েছে এই শহর আজও। আর ভোটে হারার পর সেই ঝড়ের তাণ্ডব তৃণমূলেও। আর তৃণমূল তাতে প্রতিদিন লণ্ডভণ্ড হচ্ছে। কার্যত ঝড়ের গতিতে প্রতিদিন দলের পাশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাচ্ছে সাংসদ, বিধায়ক, নেতাকর্মীরা। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন অন্য। তৃণমূলকে এইটাও বুঝতে ব্যর্থ হচ্ছে যে মমতার পাশে কারা কারা আছেন। কেন বলছি? ভাবুন, পরের পর বিদ্রোহে ধাক্কা খেয়ে গত শুক্রবার দলটার খোল নলচে পাল্টে তৃণমূলের নতুন কমিটি তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে কালীঘাট তৃণমূল। পরের দিন অর্থাৎ শনিবার তৃণমূলের মুখপত্র জাগো বাংলায়, এখন যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা ছাপেন না বলেই আমি জানি, তার কারণ সম্পাদক হিসেবে এখনও শোভনদেব চট্টোপাধ্যায় আছেন বলেই জানি, অন্তত পরের পাতায় তার নাম ছাপা আছে। আমি বলছি সেই জাগো বাংলাতে ফলাও করে একটা গোটা তালিকা ছাপা হলো। এই তালিকা বলছে দলের মহিলা সভানেত্রী হলেন মালা রায় এবং দলের যুবনেত্রী হলেন সায়নী ঘোষ। অথচ এই দুজনই বিদ্রোহী শিবিরে আছেন বলে স্পিকারকে জানানো হয়েছে। ভাবুন, কি মমতা, অভিষেক এটাও বুঝতে পারছেন না যে তাদের পাশে কে কে আছেন? বিশ্বনাথদা, এটা একই সঙ্গে বিস্ময়কর এবং দলের পক্ষে, মানে কালীঘাট তৃণমূলের পক্ষে মারাত্মক, মানবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধত আচরণে এমন একটা পর্যায়ে গেছিল যে ভোটারদের কি মতিগতি তিনি যেমন বুঝতে পারেননি। 2026-এর বড় পরাজয় ঘটেছে, নিশ্চুপে মানুষ যখন শান্তিপূর্ণ ভোট হয়েছে, ভোট দিয়ে হারিয়ে দিয়েছে, সেটা কিন্তু উনি বুঝতে পারেননি। একইভাবে বুঝতে পারেননি যে সাংবিধানিক ব্যবস্থার মধ্যে থেকে পরাজিত হওয়ার পরে আমাকে শিষ্টাচার মিলে আমি যদি পদত্যাগটা করতাম তাহলে দলের মধ্যে বিদ্রোহ হতো না। দলের একের পর এক নেতারা তার ওই শিষ্টাচারহীনতাটাকে বিরোধিতা করেছিল যে কেন আপনি পদত্যাগ করবেন না ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বুঝতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না যে আমি যে কমিটিতে সায়নী ঘোষকে বসাচ্ছি যুব নেত্রী হিসাবে তৃণমূলের, সেই সায়নী ঘোষ এখন বিদ্রোহী শিবিরের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না তার ছায়ার সঙ্গে এক সময় ববি হাকিম, সেও ঋতব্রতর ঘরে ঢুকে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না তার ছায়াসঙ্গী মালা রায়, যাকে আমি কয়েকদিন আগে চেয়ারম্যান করেছিলাম, আজকে সেই চেয়ারম্যান কিন্তু তাকে ছেড়ে দিয়ে বিদ্রোহী শিবিরে হাত বাড়াচ্ছে। হয়তো পুরনো একটা প্রতিশোধ নিতেই মালা রায় এগিয়ে আসছেন যে এনজিওকে সামনে রেখে ভাই তুমি আমাকে কংগ্রেস থেকে তৃণমূলে নিয়ে গেছিলে, আমাকে আর নির্বেদ রায়কে, আজকে সেটার প্রায়চিত্ত তোমার দিতে হবে, আমি সেই কারণেই চললুম। আমি জানি না সেটা কিনা, কিন্তু ব্যক্তিগতভাবে আমি আপনাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার নিজের দলের কি অবস্থান আছে, আদতেও দলে কয়েকজন তাকে সমর্থন করছে নাকি সত্যি তিনি অসহায়, একা, শুধু তিনি আছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, মানে শেষ পর্যন্ত ডেরেক থাকবেন তো, শেষ পর্যন্ত কল্যাণও থাকবেন তো, এই প্রশ্নটাও কিন্তু সামনে এসে যাচ্ছে। না, সে তার উত্তরে আমি বলছি থাকবেন কিনা তার উত্তর সায়ন্তন বাবুরা স্বীকার করবেন না, কিন্তু অনেকটা ওনাদের ওপর ডিপেন্ড করে যে ওনারা নিতে রাজি কিনা বা ত্রিশঙ্কু রাখতে রাজি কিনা। আমি শুধু দুটো জিনিস আপনার তালিকায় যোগ করতে চাইবো। আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না, আমি বলছি যে কি ভীষণ প্রতিক্রিয়া হয়েছিল যারা আছেন তারা এখন তো প্রকাশ্যে বলছেন যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে অভিনন্দন জানাতে উঠে দাঁড়ানো সেটা বুঝতে পারেননি। এমনকি যখন অনেকে প্রকাশ্যে বলতে শুরু করে যে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বিচিত্র লাইন, বিজু জনতা দলে একবার হয়েছিল যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, তখন তিনি একদিন আগে শনিবার দিল্লিতে পাঠিয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কার্যত যে কারণে অথবা যে অজুহাতে অন্যরা ছাড়ছে। তো অনেক কিছু বুঝতে পারছি একেবারে মানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিঃস্ব, আজকে সর্বহারা তিনি, তার মানে পরিষদীয় দল ভেঙে গেছে, তার সংসদীয় দল ভেঙে গেছে, এই অবস্থাতে কিন্তু তিনি খড়কুটোর মতন বাঁচতে চাইছেন কংগ্রেসকে আশ্রয় নিয়ে। কংগ্রেসের মধ্যে ঢুকে গিয়ে তিনি বাঁচার লড়াই, শেষ বাঁচার লড়াই, এই বাঁচার লড়াই কিন্তু ব্যক্তিগত বাঁচার লড়াই, এ কিন্তু কোনো রাজনৈতিক দল নয়। মানে আমি বলছি যে একটা দিনের আলোর মতন এখন পরিষ্কার যে কংগ্রেসের সাথে মানে তৃণমূলের কোনো মার্জার হবে না, কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই যে সংখ্যাগরিষ্ঠ যারা, তারা ইতিমধ্যেই আলাদা গোষ্ঠী তৈরি করেছে,
আবার দিল্লিতেও তারা আলাদা গোষ্ঠী তৈরি করেছে। ফলে মার্জার হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেসের, মানে ব্যক্তির সাথে দলের। কিন্তু তাতে তো বলতে হবে যে আমার নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, বিশেষ করে রাহুল গান্ধী, আপনার মনে থাকবে যে কয়েক সপ্তাহ আগে রাহুল গান্ধী দিয়ে কি রকম সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই। এবং আজকে কিন্তু আজকে ইতিহাসের কি নির্মম প্রতিশোধ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা নত করে আজকে কিন্তু কংগ্রেসের দলের মধ্যে ঢুকতে হবে, সোনিয়া গান্ধীর কাছে যেতে হবে, আজকে রাহুল গান্ধীর কাছে যেতে হবে। ইতিহাসের নির্মম মানে পরিহাস যে কি ধরনের শাস্তি ইতিহাস দিতে পারে উদ্ধত একজন নেত্রীকে, মানে কিভাবে ইতিহাস শাস্তি দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় হলো বেস্ট এক্সাম্পল। দেখুন সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছায়াকেও বিশ্বাস করতেন না। বছরকে বছর আমরা দেখেছি আজকে ছায়া, তার নিজের ছায়া তাকে ছেড়ে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একা। তারপরেও আমি বলবো যে সোনিয়া গান্ধীর বাধ্যবাধকতা কোথায়। একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে এটা আমাকে বলতেই হবে যে ধরুন একটা তো সর্বভারতীয় পার্টি, সে সবসময় চাইবে যে নরেন্দ্র মোদীর বিকল্প সবসময় তৈরি করতে চাইবে। যদি 1% ভোট কারো কাছে থাকে, একজন লোকও যদি থাকে, তাকে জড়ো করে সে চাইবে বৃহত্তম মোর্চা তৈরি করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড় করাতে। সেই একটা বাধ্যবাধকতা অবশ্যই কংগ্রেস দলে আছে, যার জন্য কংগ্রেস দলকে অনেক কিছু হজমও করতে হয়। কোথাও কি ব্যক্তিগত সম্পর্কও আছে? মানে যে দলটা, যে নেত্রী 15 বছর ধরে কংগ্রেসকে শেষ করতে চাইলেন, তাকে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি দেখছিলাম অন রেকর্ড কয়েকদিন আগে বলেছেন যে ভোটে হেরে বসে যাওয়ার নাম হলো কংগ্রেস। সুমনদা, একেবারে সরাসরি দলকে আক্রমণ করেছেন। পশ্চিমবাংলার কনটেক্সটে আপনি ভাবুন, কাকলি ঘোষ দস্তিদারকে তো পারবে না, কারণ কাকলি ঘোষ দস্তিদার পরিষ্কার বলেছে আমার গ্রুপ সরাসরি এনডিএ সমর্থন করবে। এবং এমনকি আপনি এই প্রশ্ন করেছিলেন যে আপনারা কি মন্ত্রিসভায় যেতে পারেন, বলে হ্যাঁ পরিস্থিতি হলে, পরিষ্কার বলেছে একদম। তাহলে আপনি আমায় বলুন, সোনিয়া গান্ধীর কাছে কাকলি ঘোষিদারের গোষ্ঠী তো নিয়ে যাওয়া সম্ভব নয়। সোনিয়া তো চাইলেও পারবেন না ইন্ডিয়া জোটে কাকলিকে নিতে, ঋতব্রতকে নিতে। ফলে সোনিয়া গান্ধীর কাছে তো একমাত্র অপশন থাকছে যে দুটো লোক হলেও, একজন এমপি একজন ব্যক্তি হলেও তাকেই সঙ্গে নিতে। তাহলে সোনিয়া গান্ধীর কাছে কিন্তু মানে আমি বলছি অপশন নেই। তৃণমূল কংগ্রেস ভাঙার পরে তৃণমূল কংগ্রেসের যে অংশটা বিজেপির সাথে চলে গেছে বা বিজেপিকে সমর্থন করবে বলে ঠিক করে নিয়েছে, সেই অংশটাকে নিয়ে তো ইন্ডিয়া জোট হতে পারে না। তার বাইরে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এখন পর্যন্ত, তার বাইরে এখন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। ফলে তাকেই সঙ্গে নিয়ে কিন্তু সোনিয়া গান্ধীকে ইন্ডিয়া জোটে যেতে হবে। এবং সেই কনটেক্সটটা ধরেই সোনিয়া গান্ধী কি নিদান দেন তার উপরে কিন্তু রাজ্য কংগ্রেসের নির্ভর করবে। এটা ঠিক, রাজ্য কংগ্রেস কি করে ভুলবে বলুন তো কিভাবে দলটাকে পেছন থেকে ছুরি মারা হয়েছে। রাজ্য কংগ্রেস কি করে ভুলবে যে মানে আত্মহুতির মধ্য দিয়ে, অর্থাৎ প্রণব মুখার্জি আত্মহুতি করেছিলেন কংগ্রেসের, 65টা সিট মাত্র দেওয়া হয়েছিল কংগ্রেসকে, বাদ বাকি সমস্ত তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেওয়া হয়েছিল। সিটিং এমএলএদেরকে সিট দিতে পারেনি। এই যে মেট্রিয়াপুজের এমএলএ থেকে শুরু করে, মগরাহাট থেকে শুরু করে একের পর এক সিটিং কংগ্রেসের এমএলএদেরকে সিট দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাজওয়ারির জন্য। আজকে নিজেদেরকে রক্তাক্ত করেও শেষ পর্যন্ত কিন্তু যদি বৃহত্তম লড়াইয়ের কথা ভাবতে হয় কংগ্রেসকে, যদি সত্যি এনডিএর বিকল্প শক্তি ভাবতে হয়, তাহলে কিন্তু শেষ পর্যন্ত দুঃখের হলেও কষ্টের হলেও সোনিয়া গান্ধীকে মমতাকেই সঙ্গে রাখতে হবে, কাকলি ঘোষদস্তিকাকে সঙ্গে রাখলে চলবে। বেশ, বিদ্রোহীদের কথা হচ্ছে, আমি দ্রুত একবার আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে মালা রায় এবং সায়নী ঘোষ। নিঃসন্দেহে আবার বলছি এই দুটো নাম এখনো অনেকের বিস্ময়ের কারণ। জল্পনা কি দেখাবো। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, জোন মালিয়া, দেব এককালে যারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের আস্থাভাজন, তারাই এখন তৃণমূলের বিদ্রোহী সাংসদ। তাদের রাষ্ট্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই তা আগেই স্পষ্ট করে দিয়েছেন। আমার মনে হচ্ছে দিদি আর দলটা চাইছে না, আর আমি মানে ওই জায়গা থেকে দিদিকে আর ওটা মানছি না। বিদ্রোহী সাংসদদের জোট স্পষ্ট করে দিয়েছে তারা বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন করবে। তৃণমূলের লোকসভার সংখ্যাগরিষ্ঠ সাংসদই এখন বিদ্রোহীদের তালিকায়। তারা মোদী সরকারের হেভিওয়েট মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও বৈঠক সেরেছেন। এই পরিস্থিতিতে বিদ্রোহীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জল্পনা। উঠে আসছে আরও কিছু নাম। শোনা যাচ্ছে যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগও বিদ্রোহীদের তালিকায় যুক্ত হতে পারেন।
তৃণমূলের সাসপেন্ডেড নেতা রিজু দত্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তৃণমূল সাংসদ সায়নী ঘোষ তথাকথিত বিদ্রোহী তৃণমূল সাংসদ শিবিরে যোগ দিচ্ছেন। লাইনে আরও অনেকে আছেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের যা বর্তমান অবস্থা, আগামী দিনে কেউ তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে কি না তা তো আমার সন্দেহ আছে। শুধু পিসি আর ভাইপোই দুজনেই তৃণমূল কংগ্রেসে থাকবে, আর কেউ তৃণমূল কংগ্রেসে থাকবে বলে তো আমার মনে হচ্ছে। যারা জিতেছেন বিধায়ক হন বা সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থী হিসেবে জিতেছেন। তো কারুর যদি মনে হয় দলটা তাদের ঠিকমতো চলছে না, ঠিক লাগছে না, তারা মমতাদির প্রতীক জিতে এসে বসে আছেন কেন? ছেড়ে দিন, ছেড়ে দিয়ে তারপর আবার আসুন, ইস্তফা দিয়ে দিন। কলকাতা দক্ষিণ যা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। 1991 থেকে 2011-এ মুখ্যমন্ত্রী হবার আগে পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। মালা রায়কে 2019 সালে কলকাতা দক্ষিণ থেকেই প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2019, 2024 পরপর দুবার জিতে সংসদে যান মালা রায়। অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রে 2024-এ তৃণমূলের তরফে জিতে সাংসদ হন সায়নী ঘোষ। গত শুক্রবার কালীঘাটে যে বৈঠক হয়েছে, সেখানে মালা রায়কে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর পদেই রাখা হয়েছে সায়নী ঘোষকে। এবার এই দুজনেরও বিদ্রোহী সাংসদদের তালিকায় নাম লেখানোর সম্ভাবনা জোরালো। শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনায় পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে ঠিক 64 আর 65-র হিসেবটা আপনাদের আরেকবার দেখিয়ে দিই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখনো অবধি, আজকের দিন অবধি 60 নয়, একেবারে সেই সংখ্যাটা ইতিমধ্যে 64 হয়ে গেছে এবং আগামীকাল আর একজন নেতা যোগ হবেন, সংখ্যাটা 65 হবে। দেখুন, সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল। বিধানসভা থেকে বিদ্রোহের আগুন লাগা শুরু। তৃণমূলের ঘরের সেই ক্ষোভ কলকাতা থেকে দিল্লিতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। জোড়া ফুলের জমিতে এখন একটাই প্রশ্ন, কে আসল তৃণমূল, কোন তৃণমূল নকল? রাজ্যসভায় তৃণমূল সাংসদ পদ থেকে একদিনের ব্যবধানে ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায় ও সুস্মিতা দেব। এদিকে বিধানসভায় পাল্লা দিয়ে দল ভারী হচ্ছে তৃণমূলের দুই বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাদের। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল, কে কোথায় সংখ্যাগরিষ্ঠ মানে কি? এখন তো সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এখনো পর্যন্ত সংখ্যাটা কত দাঁড়াচ্ছে আপনাদের? 64, 64 এন্ড রানিং। পিসি আর ভাইপোই দুজনেই তৃণমূল কংগ্রেসে থাকবে, আর কেউ তৃণমূল কংগ্রেসে থাকবে বলে তো আমার মনে হচ্ছে। 3রা জুন ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার দিনেই তৃণমূলের ঘরে ভাঙনের স্পষ্ট ইঙ্গিত মিলেছিল। ওয়াই চ্যানেলে সেদিন উপস্থিত ছিলেন মাত্র 8 জন তৃণমূল বিধায়ক, অথচ একই দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন 20 জন তৃণমূল বিধায়ক। তার ঠিক 5 দিনের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন ফিরহাদ হাকিমকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে নিয়ে যান আরেক বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। আর ইঙ্গিতপূর্ণভাবে কলকাতা পুরসভার মেয়র থাকাকালীন যে পুর কমিশনারের সঙ্গে ফিরহাদ হাকিমের সংঘাতের জল্পনা বারবার সামনে এসেছে, বুধবার সেই পুর কমিশনার স্মিতা পান্ডের ডাকা বর্ষা বৈঠকে যোগ দিলেন পদত্যাগী মেয়র ও কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। যেখানে যেখানে আমাদের সমস্যা আমার চোখের সামনে আছে সেগুলো তুলে ধরলাম। মিটিং কি ভালো হয়েছে? হ্যাঁ, মিটিং হলো তো। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগ দেবেন এটা শোনা যাচ্ছে, আপনি থাকছেন তৃণমূলে? আপনি কি তৃণমূলে থাকছেন দাদা? উনি ওনার অনুভব আধারে যেগুলো সাজেশন দিলেন আমরা নোট করে নিয়েছি। সব মিলিয়ে ঝড়ের গতিতে বদলাচ্ছে সমীকরণ। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এখনকার বাচ্চারা পাটিগণিত করে কিনা জানি না, আমাদের সময় হলে অঙ্কে পরীক্ষার খাতায় অঙ্ক আসতে পারত যে হারার আগে যদি হারাধনের 10টা ছেলে থাকে, হারার পর হারাধনের কটা ছেলে রইল। এই অঙ্ক কিন্তু বিশ্বাস করুন ভীষণ কঠিন। এখানে যারা আমরা 7 জন বসে আছি কেউ পারবো না। পারবে প্রদীপ? না, আমি এটুকু জানি কভি কভি হারকার জিতনে ওয়ালে কো বাজিগার कहते हैं। স্যার কিছুক্ষণ আগে বলছিলেন বিশ্বনাথ স্যার যে বাধ্যতা, কিন্তু আমি এটা বলছি যে রবীন স্যার যখন কনসলিডেশনের ব্যাপারে তার বক্তব্য রাখছিলেন, কিন্তু কনসলিডেশনটা তো অ্যান্টি বিজেপি এবং সেখানে বামপন্থী হোক
সিপিএম হোক। আর তোমার সেদিনকার কথা মনে থাকবে যখন ইডির এখানে হাজিরা চলছে আর কংগ্রেসের পাশে ডিরাজার পাশে অভিষেক ব্যানার্জির সিট ফাঁকা, সেদিনকেও কিন্তু একটা জায়গা ছিল খুব পরিষ্কারভাবে যে ইন্ডিয়া ব্লককে শক্তিশালী করতে হবে অ্যান্টি বিজেপি মুভমেন্টের জন্য। আর এটা ওই 80-তে আশিওনার মতন সেই পুকুর কিনা আমি জানি না, যে ডুব দিয়ে হঠাৎ করে ইয়ং হয়ে ফিরে এলো, হতেই পারে সেই সময়টাই। তাই আমরা বাজিগারই হব। আসল কি জানো তো, সংসদীয় রাজনীতিতে আবার বলছি সংখ্যা ঠিক ঠিক যেভাবে একদম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তোমরা ধরো বামপন্থীদের শূন্য, শূন্য থেকে মহাশূন্য ইত্যাদি ইত্যাদি বলেছো, এখন সেই সংখ্যা তোমাদের তারা করছে। একদমই তাই। এবং সেই কথা একটু বলে নেবো, হ্যাঁ নিশ্চয়ই, যে এই যে বিজেপি সদ্য এসছে, তো বিজেপি অনেক ভালো ভালো স্টেপ, নতুন ধরনের স্টেপ নিচ্ছে। এই মুহূর্তে বিজেপি খারাপ খারাপ বললে না লোকের কাছে আরো খারাপ হবে। সুতরাং বিজেপি উল্টোটা বলুন, বিরোধী দল ও এখন যদি বিজেপিকে ভালো ভালো বলে তাহলে তো দলটা উঠে যাবে। আমি বলছি মানুষের যে চাহিদাগুলো সেগুলো কি স্যার তাহলে অস্বীকার করতে পারবে? পেট্রোলের দাম বাড়া নিয়ে আমি যদি বলি আমি কি ভুল? আমি তো সেই লড়াইটার কথাই বলছি স্যার, আমি সেই লড়াইটার কথাই বলছি, সেটাকে আপনি বিজেপি বিরোধিতা বলছেন কেন? আমি তো মানুষের পক্ষের কথা বলছি। আমি মানছি এই লড়াইয়ের একটা অংশ কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এবং অনেকেই প্রধানমন্ত্রীর সেই উদ্ধৃতি মনে করাচ্ছেন যে হিসাব হবে, হিসাব হোগা, হিসেব হবে। আমি বলছি 21-এর ভোট পরবর্তী হিংসায় আজকে এটা হিসেবের অংশ কিনা সায়ন্তনবাবুরা বলতে পারবেন, কিন্তু প্রাক্তন কলকাতা, সদ্য প্রাক্তন বলাই ভালো, মেয়র পরিষদ স্বপন সমাদ্দার, তাকে গ্রেফতার করা হলো। দেখুন, গ্রেফতারের পর গ্রেফতারি, ধৃতদের লক্ষ্য করে ছুটে আসছে ডিমের পর ডিম। বাংলার রাজনীতিতে এখন ডেমোক্রেসি, ডিম থেরাপি। একের পর এক তৃণমূল কাউন্সিলরের পর বুধবার কলকাতা পুরসভার সদ্য প্রাক্তন মেয়র পরিষদ স্বপন সমাদ্দারকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, 2021 সালে ভোট পরবর্তী হিংসায় জড়িত ছিলেন বলে তার বিরুদ্ধে নারকেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ হয়। 2022 সালে এক ব্যক্তিকে মারধর এবং তাকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের, এবং সেই পরিপ্রেক্ষিতে কলকাতা পুরসভার কাউন্সিলর স্বপন সমাদ্দার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি নারকেলডাঙ্গা থানার সামনে। নারকেলডাঙ্গা থানার সামনে যেটা দেখা যাচ্ছে যে স্বপন সমাদ্দারকে যখন নিয়ে আসা হচ্ছিল তখন ডিম ছোড়া হয়, এবং তার সাথে সাথে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। 2021-এর 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন খুন হন কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। সেই ঘটনাতেও নাম জড়ায় স্বপন সমাদ্দারের। আপনার কেসেও অভিযোগ ছিল? নিশ্চয়ই। দেখুন, আমি 18/5-এ অ্যাডভোকেট নোটিশ দেওয়া হয়েছিল একে ধরার জন্য, কারণ এর নামে 3টে মামলা নন বেলেবল সেকশনে আমাদের কেসেই রয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা? দেখুন, আমাদের মামলা তো থাকবেই, যেহেতু হাইকোর্টের অর্ডার। তার সঙ্গেও এ তো একটা খুন বা একটা অন্যায় করেনি, হাজার একটা অন্যায় করেছে, তো সবকটা মামলাই এর সঙ্গে জুড়বে, যাতে 500টা মামলা যোগ হয় এবং 500 দিন জেলের ভেতরে পড়ে থাকে। গ্রেফতারের পর এদিন নারকেলডাঙ্গা থানায় নিয়ে যাওয়ার সময় ধৃত সদ্য প্রাক্তন মেয়র পরিষদকে লক্ষ্য করে ডিম ছোড়েন সাধারণ মানুষ। দক্ষিণ কলকাতার আনন্দপুরে তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল যুব সভাপতি সুজিত কুমার ওরফে বচ্চনকে। তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। তৃণমূলের যুব নেতা, তাকে গ্রেপ্তার করেছে আনন্দপুর থানার পুলিশ। তাকে আনন্দপুর থানা থেকে আলিপুর আদালতে নিয়ে যাওয়ার সময় দেখা যাচ্ছে চূড়ান্ত বিশৃঙ্খলা, এবং এখানে ডিম এবং তার সাথে টমেটো সেগুলো ছোড়া হচ্ছে, এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্ত, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, তাকে টেনে হেঁচড়ে বাইরে বার করার চেষ্টা। রাজ্যে পালাবদলের পর অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারি শুরু হতেই দিকে দিকে শুরু হয়েছে ডিম বিক্ষোভ। উত্তর 24 পরগনার ব্যারাকপুরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্যারাকপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নওশাদ আলমকে। টিটাগড় থানায় ঢোকানোর সময় ধৃতকে লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ডিম। তোলাবাজি ও হুমকির অভিযোগে পুলিশের জালে পূর্ব বর্ধমানের চাকতেতুল পঞ্চায়েতের প্রধান অনুপ মেটে। খবর ছড়াতে ডিম নিয়ে বুদবুদ থানার বাইরে জড়ো হয় বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। চলে চোর চোর স্লোগান। বলছে ভালো ডিমের চেয়ে নাকি পচা ডিমের দাম বেশি, বুঝে পাওয়া যাচ্ছে না। এতদিন ওরা নোট খেয়েছে, এখন ডিম খাচ্ছে, কিন্তু কাঁচা ডিম খেতে হবে টিএমসি নেতাদের, এটা কে জানতো।
ডিম ভাত বলে বিখ্যাত। 21 জুলাই এলে ডিম ভাত হতো, এখন কাঁচা ডিমই খেতে হচ্ছে। কোচবিহারের তুফানগঞ্জে তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। রিষড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শীতল ঘটকেরও হয় একই পরিণতি। এরই মধ্যে রাসবিহারীর প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের অফিস থেকে বস্তা বস্তা ত্রাণ সামগ্রী উদ্ধার হলো বুধবার দুপুরে। এবিপি আনন্দ। সুমনদা, দেখুন, অপরাধ যা সংগঠিত হয়েছে শাস্তি দিক, যোগ্য শাস্তি দিক, দরকার হলে তাদেরকে যা শাস্তি দিতে হয় আইনের যে প্রভিশন আছে সে অনুযায়ী দিক, কিন্তু এই মব কালচারকে বন্ধ হওয়া উচিত অবিলম্বে। তার কারণ এর থেকে কিন্তু ভয়ঙ্কর একটা ঘটনা ঘটবে এবং তার কনসিকোয়েন্স যেটা হবে সেটা কিন্তু মারাত্মক। আমি বলছি মবক্রাসি যেটা কার্যত ডেমোক্রেসিতে পরিণত হচ্ছে, এটাও বিপজ্জনক সায়ন্তন। মানুষের ক্ষোভ আমি বুঝতে পারছি, কিন্তু আইন কোনো অর্থে হাতে নেওয়া উচিত নয়। সবার কথা একদম ঠিক, কিন্তু এখন ওই কবিতা চলছে না, সানডে হইয়া মানডে রোজ খাও ওয়ানডে, সেই কাহিনী এখন চলছে। মানুষ এতদিন কোনোভাবে প্রতিবাদ করতে পারেনি। আমি এই সব্যসাচী দত্তের ক্ষেত্রে একটি ঘটনা জানি, যে যার সব্যসাচী দত্তের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গেছে, উল্টো থানা তাকে অ্যারেস্ট করে নিয়েছে। কালকে বসিয়েছিলাম ভদ্রলোক। কাজে এই যে এবং অডিও টেপ দিয়ে, ভিডিও দিয়ে, এরম নয় যে গিয়ে মানে এক্স ওয়াই নামে কমপ্লেন করেছেন তথ্য প্রমাণ ছাড়া, অডিও ভিডিও টেপকে পুলিশ পাত্তা দেয়। এই যে কন্টিনিউয়াস ঘটনা মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর, যাকে বলে একটা ঘৃণার জন্ম দিয়েছে। কিন্তু আমি তাও বলবো, ডিম টমেটোতে অন্তত শারীরিক ক্ষতি হয় না, কিন্তু কেউ যদি পাথর ছোড়ে, ইট ছোড়ে, তো ক্ষতি হবে। তার জন্য সেটা পুলিশ প্রশাসনকে নজর রাখতে হবে। ডিম টমেটো ছুঁড়ে মানুষ যদি নিজের ক্ষোভ মেটাতে পারে, তাকে আমি বরং স্বাগত জানাচ্ছি। সেটাকে যদি আপনি আটকাতে যান, আর একটা বড় রিঅ্যাকশন তৈরি হতে পারে। কিন্তু ল এন্ড অর্ডারকে হাতে নেওয়া উচিত হবে। এটা মানতে পারছি না কখনোই এই ডেমোক্রেসিকে, তুমি যেটা বললে ডেমোক্রেসির জায়গায় ডেমোক্রেসি হয়ে যাচ্ছে। সবথেকে খারাপ কথা হচ্ছে কি না, পুলিশদের মানে যে তৃণমূলের নেতাকর্মীরা অন্যায় করেছে বলে অভিযোগ, সাজা কি হবে আমি এখনো জানি না, আর বিজেপিতে গেলে সাজা হবে না কিনা আমি জানি না, কিন্তু পুলিশের জামা তো সবথেকে বেশি লাগছে। তাহলে সেই যে পুলিশ আজকে সরকারের হয়ে কাজ করতে চাইছে, যে পুলিশকে নিয়ে তোমরা ওই মধুসূদন চক্রবর্তীর বক্তব্য কালকে দেখাচ্ছিলে যে সেই পুলিশই ওনাদের অভিযোগ নেয়নি, মমতা দির কথাও নাকি সেই সময় এসেছিল, সেটাও সব্যসাচী বাবু নাকি বলেছেন, তাহলে সেই পুলিশই তো আজকে তার ভূমিকা পালন করছে বলে আমরা জানি, তাহলে তাকেও তো ডিম খেতে হচ্ছে। আমি এই সমর্থন করছি না, সায়ন্তনদা বলছে আমি সমর্থন করছি না, সেটা তিনি জ্বালা মেটাও ভালো না। আমি বলছি যে এটাকেও যদি আটকে দেন, এটাকে আরেকটার দরকার নেই, তোমরা এটাকে চ্যানেলাইজ করেছো, জিতেছো তো, এটাকে কন্ট্রোল করা দরকার, কন্ট্রোল করা দরকার। আমি একটা জিনিস বলবো, আমি শুধু এইটুকুই চাইবো যে এই যে ডিম ছুটছে এটা ঠিকই, আপনারা যে বিপদের কথা বললেন, কিন্তু আমি বলছি বৃহত্তর বিপদটা এই লোকগুলো যারা একেবারে ব্র্যান্ডেড ডিম খাচ্ছে, তাদের সাজাটা সুনিশ্চিত করার জন্য সরকারি পদক্ষেপটা মোর ইম্পর্টেন্ট। তা না হলে পরে এই প্রতীকী ডিম ছোড়া এর মধ্যে দিয়ে মানুষের হার মিটবে, কিন্তু বলছি এদেরকে হাজতবাজ করানোর মতো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন, না প্রমাণ সহ কনভিক্ট করতে হবে তো, মানে পুরোটা প্লেইং টু দ্য গ্যালারি না হয়ে যাচ্ছে না তো। সেটাই কিন্তু আমরা বছরের পর বছর দেখে এসেছি। গত 15 বছরে বহু ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আইন চলবে বলে হচ্ছে একদিন বেরিয়ে গেল, দিন ছেড়ে দিল। তৃণমূলের আছে, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে ডিম ছুঁড়ে মারলো, তারা তো তৃণমূলেরই পরবর্তীকালে দেখা গেল দ্বারা পরিচালিত, অনুপ্রাণিত হয়েছে। আপনার এখনো মনে হয় যে এখানে তৃণমূলের লোক থাকবে না বিজেপিতে? এবং তৃণমূলের লোক এখনো মনে হয় এত বছর ধরে একজন অ্যানালিস্ট হিসেবে আমি তথ্য প্রমাণ একেবারে বক্তব্যর আর্কাইভ থেকে আনতে পারি। সেটা হচ্ছে এই মবক্রেসিকে কিন্তু দিনের পর দিন গত 15 বছর ধরেও একেবারে অনুপ্রেরণা জুগিয়ে দেওয়া হয়েছে। বারবার বলা হয়েছে যে মহিলারা ঝাঁটা নিয়ে সেন্ট্রাল ফোর্স সেলে সামনে আপনারা দাঁড়িয়ে পড়বেন, ঝাঁটা নিয়ে বাড়িতে যাবেন, একের পর দিন হাতা খুন্তি নিয়ে বেরোন। প্রত্যেকটা জনসভায় এইভাবে সাধারণ মানুষের মধ্যে হিংসাকে উস্কে দেওয়া হয়েছে, গাছে বেঁধে নিদান দেওয়া হয়েছে, বলা হয়েছে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে রাখুন, আমি সাপোর্ট দেব। এইভাবে দিনের পর দিন একেবারে অশান্তিকে ইন্ধন যোগানো হয়েছে। অত্যন্ত সচেতনভাবে এই কথা বললাম, এই অভিযোগ করলাম। কিন্তু এইখান থেকে আমি পরের বক্তব্য এবং পরের প্রতিবেদন আপনাদের কাছে রাখবো, সেটা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিকে। আজকে স্পষ্ট এ কোনো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার নন, একেবারে হাইকোর্টের মাননীয় বিচারপতি প্রশ্ন তুললেন, বড় অমোঘ প্রশ্ন, মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু?
কেন তাকে এই প্রশ্ন তুলতে হচ্ছে সেটা একটা লজ্জার ইতিহাস। আরেকবার মনে করিয়ে দিই। মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন। মেসি কি তার বাল্যবন্ধু? মেসির অত কাছাকাছি অরূপ বিশ্বাস গেলেন কেন? এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়নি? এমনই কড়া পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্য। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল মেসি কাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তদন্ত চলবে তদন্তের মতো, কোনো স্থগিতাদেশ দেওয়া হবে না। সব রকম সহযোগিতা করতে হবে অরূপ বিশ্বাসকে। এই ঘটনা কেন ঘটল বিধাননগরের পুলিশ কমিশনারের নেতৃত্বে আলাদা করে তদন্তের নির্দেশও দিয়েছেন বিচারপতি। গত বছর 13ই ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। মাঠে ঢুকে চলে তাণ্ডব ভাঙচুর। রাজ্যে পালাবদলের পর প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়, কিন্তু পরপর দুবার তাকে নোটিশ পাঠানো হলেও থানায় হাজিরা দেননি অরূপ বিশ্বাস। উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচে আবেদন করেন তিনি। এই মামলার শুনানিতে বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, মেসি কাণ্ডে আমরা অত্যন্ত লজ্জিত। রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই ঘটনা। গোটা দেশের আরো অনেক জায়গায় মেসি গেছেন, কোথাও তো এসব হয়নি। প্রচুর মেসি ভক্ত সেদিন মাঠে ছিলেন। নিরাপত্তার কারণে মেসি আগে চলে যেতে বাধ্য হন। মানুষের স্বপ্ন ভঙ্গ হয়, চূড়ান্ত অব্যবস্থা দেখা যায়। বিচারপতি প্রশ্ন করেন, পুলিশ দেখা করতে বলেছে, যাচ্ছেন না কেন? কবে যাবেন? অরূপ বিশ্বাসের আইনজীবী জানান, রক্ষা কবচ দিলে কালকেই যাবেন তিনি। ডিম পাথর থেকে নিরাপত্তা দেওয়ারও আবেদন জানান অরূপ বিশ্বাস। এরপর বিচারপতি নির্দেশ দেন, যেহেতু যেসব ধারায় মামলা হয়েছে সেগুলির সাজার সর্বোচ্চ মেয়াদ 7 বছর, তাই গ্রেফতারের মতো কড়া কোনো পদক্ষেপ নয়। রক্ষা কবচের বিরোধিতা করে রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করেন, অরূপ বিশ্বাস তথ্য প্রমাণ বিকৃত করতে পারেন, সাক্ষীদের ভয় দেখাতে পারেন। তিনি অভিযোগকারী শতদ্রু দত্তের থেকে অনেক প্রভাবশালী। আগেও পুলিশ তাকে নোটিশ পাঠিয়েছিল, কিন্তু তিনি মান্যতা দেননি। বিচারপতি বলেন, এই অভিযোগের প্রেক্ষিতে আদালত প্রাথমিকভাবে মনে করছে যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই। ঘটনার 6 মাস পরে অভিযোগ দায়ের হয়েছে, আর রাজ্য ভাবছে যে এতদিন পর অরূপ বিশ্বাস সাক্ষীদের ভয় দেখাবেন। এরপরই আদালত নির্দেশ দেয়, মেসি কাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তবে গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এই ঘটনা কেন ঘটলো সেটার আলাদা করে নিরপেক্ষ তদন্ত করতে হবে। 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা তাও আদালতে জানাতে নির্দেশ দেওয়া হয় পুলিশকে। আদালতের অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না প্রাক্তন মন্ত্রী। এরপরই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন অভিযোগকারী শতদ্রু দত্ত, যিনি মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন বলে জানান তিনি। প্রতারিত দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। সরকার সেই কাজ করছে এবং তার জন্য যারা দোষী তাদের কর্মফল ভোগ করতে হবে। আদালত যেটি বলেছেন সেটা তো অস্বীকার করা যায় না, কারণ যে ঘটনাটা ঘটেছে সেদিনকে মাঠে, এখন কার দোষ কী দোষ সেটা তো তদন্ত বা ইত্যাদি, কিন্তু যেটা হয়েছে যে বিশৃঙ্খলা এবং শেষ পর্যন্ত মেসিকে চলে যেতে হলো, ফলে সেটাই যদি আদালত তাদের কোনো অসন্তোষ প্রকাশ করে থাকেন তার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। অন্যদিকে প্রাক্তন মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাস এখন পুলিশ হেফাজতে। বুধবার তাকে নিয়ে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে যান তদন্তকারীরা। ফেডারেশনের অফিসে প্রায় 2.5 ঘন্টা ধরে চলে তল্লাশি। তৃণমূল নেতাকে ঘিরে ক্ষোভ উপড়ে দেন টেকনিশিয়ানরা। সৌভিক মজুমদার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সুমন্দা, একটা কমিটি তৈরি করেছিলেন এই ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিচারপতির নেতৃত্বে। আমরা কিন্তু কোনো হেলদোল দেখিনি, মানে কমিটি কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন, কোনো তথ্য সংগ্রহ করেছেন, কোনো ইন্টারিম রিপোর্ট দিয়েছেন, সেটা কিন্তু দেননি। মানে আমার যে প্রশ্নটা আসছে যে মানে সারা ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবীর কাছে আমাদের মাথা নত হয়েছিল বাঙালি হিসাবে, যে কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয়, সেই কলকাতাতে এইরকম একটা অরাজক পরিস্থিতি হয়েছিল যখন হায়দ্রাবাদ থেকে শুরু করে ব্যাঙ্গালোর সব জায়গায় অত্যন্ত সুচারুভাবে মেসির অনুষ্ঠান হয়েছিল, নিখুঁতভাবে হয়েছিল। এবং তারপরে কিন্তু মানে একটা লোক দেখানো পদত্যাগের নাটক আমরা দেখেছিলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজধর্ম পালন করেননি। মানে উল্টে
যে মানে ইভেন্ট ম্যানেজার ছিলেন শতাব্দী দত্ত, তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, মানে যাতে মুখটা বন্ধ করে দাও, তার মুখটা যদি বন্ধ করে দিতে পারো তাহলে অরূপ বেঁচে যাবে। তা প্রদীপ্ত বলছিল না কালচক্র, আজকে দেখুন শতাব্দী দত্তের অভিযোগের এফআইআর, এবং আজকে হয়তো মানে একটা রক্ষা কবচ পেলো, কিন্তু আমি মনে করি যে এই তদন্তটা যদি প্রপারলি হয় তাহলে কিন্তু বড় ধরনের মানে কেলেঙ্কারি এবং এই তৎকালীন যে প্রভাবশালীরা যুক্ত ছিলেন, যে টিকিট কিভাবে বিক্রি করা হয়েছে সব ধরা পড়বে। একটা জিনিস বলবো যে কলকাতায় মেসি কাণ্ডের পর আমাদের যে লজ্জাটা হয়েছে, সেই লজ্জায় একটা নতুন পালক যুক্ত হলো যে আমাদের মেসির মূর্তি। এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগে গোটা পৃথিবী জুড়ে যখন ফুটবল জোরে আসছে, সেখানে কলকাতায় মেসির একটা কদর্য মূর্তি সেখানে বসিয়েছিলেন এক প্রাক্তন মন্ত্রী, যিনি এখন হাজতবাস করছেন। ফলে এমন মূর্তি এবং অত বড় একটা মূর্তি, তার কোনো কি বলবো যে স্ট্রাকচারাল ডিজাইন ড্রয়িং কিছু ছিল কিনা, নড়ছে হাওয়ায়, নড়ছে। ফলে এরকম একটা কদর্য মূর্তি গায়ের জোরে বসিয়ে দিলেন, এবং ওই বললাম যে আবার মেসির গর্বে নিজেরা হচ্ছে যে গর্বিত হওয়ার চেষ্টা করলেন, কিন্তু সে করেও পারলেন না। কিন্তু এই গোটা ঘটনাটা একটা সরকারি ব্যবস্থাকে ভিত্তি করে গোটা জিনিসটা হচ্ছে। এটাই বলছে যে মোস্ট আনফর্চুনেট পার্ট, যে ফুটবলের যে লজ্জা, সেই লজ্জায় এই মেসি মূর্তিও হচ্ছে যে একটা নতুন অধ্যায় আমাদের শহরে তৈরি করে দিয়ে। এই অধ্যায় শেষ পর্যন্ত মেসিকে কেন্দ্র করে যে মেসটা হয়েছিল সেটা কি ক্লিয়ার হবে, সেটা পরিষ্কার হবে। যাই হোক, আপনারা কি বলছেন? আপনারা প্রত্যেকে জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু প্রশ্ন রাখি, কত শতাংশ মানুষ কি বলছেন। যে দলটা ভেঙে নিজের দল গড়েছিলেন রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে, শেষ পর্যন্ত সেই কংগ্রেসেই ফিরতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফিরতে হবে এমনটা মনে করছেন ৭৯% মানুষ, ফিরতে হবে না মনে করছেন ২০%, ১% বলতে চান। পরের প্রশ্ন ছিল, বারবার ভাঙিয়েছেন কংগ্রেসের বিধায়ক থেকে আস্ত জেলা পরিষদ, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আদৌ মেনে নেবেন প্রদেশ কংগ্রেসের নেতারা? মেনে নেবেন মনে করছেন মাত্র ৭%, মেনে নেবেন না মনে করছেন ৯১% মানুষ, আর বলতে চাননি ২%। ক্রমশই বাড়ছে ভাঙন। মমতা ঘনিষ্ঠ মালা রায় থেকে অভিষেক ঘনিষ্ঠ সায়নী ঘোষও কি বিদ্রোহের পথে? তৃণমূলের রাশ এখন পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে এমনটা মনে করছেন ৯৫% লোক। হাতের বাইরে যায়নি মনে করছেন মাত্র ৪%, ১% বলতে চাননি। পরের প্রশ্ন ছিল, ২১-এর ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার সদ্য প্রাক্তন কলকাতার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। দাপুটে প্রভাবশালী বলেই কি এতদিন আইনের ধরাছোঁয়ার বাইরে ছিলেন? সেই কারণেই বাইরে ছিলেন বলে মনে করছেন ৯২% মানুষ, সেই কারণে বাইরে ছিলেন না এমনটা মনে করছেন ৬%, বলতে চাননি ২%। সরাসরি মন্তব্যে আসবে অভয় দত্ত, লিখছেন নিজের হাতে গড়ে পরিবারতন্ত্র কায়েম করতে গিয়ে নিজের হাতেই ধ্বংস করলেন। স্বপন চক্রবর্তী লিখছেন তৃণমূলের হাত ধরা মানে দুর্নীতির কালি লাগানো, কংগ্রেসের মনে রাখা উচিত। সুভাষিস রায় লিখছেন তৃণমূল এত তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে যাবে ভাবিনি, ভারতের রাজনীতিতে অনন্য নজির। আশিস রায়চৌধুরী লিখছেন সময়ের থেকে শক্তিশালী কেউ নয়, তৃণমূল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। প্রবাল ঘোষ লিখছেন অতীত থেকে শিক্ষা নিয়ে তৃণমূলের থেকে দূরে থাকা উচিত কংগ্রেসে। আমি জানি না কংগ্রেস নেতৃত্ব দেখছেন কিনা, কিন্তু যাই হোক, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটা এখন লালন ফকিরের গানের লাইন দিয়েই বোঝানো যায়, আমার ঘরের চাবি পরের হাতে। বিধানসভা বলুন কিংবা লোকসভা, কোথাও নেত্রীর হাতে আর ঘরের চাবিটি নেই। কাকলি ঘোষ দস্তিদা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা সেই চাবি কেড়ে নিয়েছেন। এখন কে আসল আর কে নকল, সংখ্যার খেলায় পুরো বিষয়টাই একেবারে স্থূল বাংলায় বললে ঘেঁটে ঘ। ঘাসফুল প্রতীকের ভবিষ্যতে কি লেখা আছে, আদৌ তা টিকে থাকবে কিনা, সে তো বলবে সময় আর নির্বাচন কমিশন। আমরা এটা নিয়ে রসিকতা করলাম বলে আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। পিসি পিসি, হ্যাঁ
কিস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।